আচ্ছা, দেখো কি বলছে এখানে। একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে। আর এখানে নিচে কি লেখা আছে? এল ইজ গ্রেটার দেন ডি। তাহলে ধরো দুইটা বিন্দু আছে, এখানে একটা এ আর একটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে ডি। এদের দূরত্ব কত? এদের দূরত্ব হচ্ছে ডি। এখন এক এই দুইটা বিন্দুতে একটা তার বাঁধা আছে, সেটা এল দৈর্ঘ্য। আবার এল যদি গ্রেটার দ্যান হয় ডি, তখন কি হবে? এলটা এরকম ঝুলে থাকবে না, এরকম হবে এল, তাই তো? আচ্ছা, তারপর কি বলছে? মসৃণ ওজনবিহীন একটি আংটা ডাব্লিউ ওজন বহন করে, তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। মানে এখানে এরকম একটা আংটা আছে যেখানে একটা ওজন বাঁধা আছে ডাব্লিউ। এটা মসৃণ এবং এটা এই সাইডে সব দিকে যাইতে পারে। হ্যাঁ, তাহলে দেখানো লাগবে তারের টান এটা। এখন আংটাটা যদি সব দিকে যাইতে পারে, তাহলে সে আলটিমেটলি কি করবে বলতো? এরকম ঠিক মাঝ বরাবর জায়গায় এসে আটকায় যাবে না? এরকম জায়গায়, এইরকম জায়গায় এসে আটকে ঝুলে যাবে না, তাই না? তাহলে এটা যদি ডি হয় এবং এটা যদি ঠিক মাঝ বরাবর আটকা যায়, তাহলে এই দুইটা পার্ট কি হবে? এটাও হবে এল বাই টু, এটাও হবে এল বাই টু, তাই না? এটা ছিল এ, বি, এটা ধরলাম আমি সি। হ্যাঁ, এখন আমি এই বিন্দু বরাবর যদি এ বি এর সমান্তরাল একটা লাইন কল্পনা করি, তাইলে দেখো তো, এই কোণটা, এ কোণ আর এই কোণটা, এরা একান্তর কোণ হয়ে যায় না? তাহলে এই কোণটাও কত? এই কোণটাও এ। আবার এই কোণটা, এই বি কোণটা আর এই কোণটা, এরাও একান্তর কোণ, তাহলে এই কোণটাও বি। আবার দেখো, এই এসি আর সিবি, এসি আর সিবি সমান না? তাহলে আমরা কি বলতে পারি? যে ত্রিভুজ এ বি সি যেটা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? বলতে পারি তো? এখন যদি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে আমাদের কোণ এ আর কোণ বি সমান হবে না? অবশ্যই সমান হবে। কোণ এ আর কোণ বি যদি সমান হয়, তাহলে আমরা এটাকে যদি এ বলতে পারি, এটাকেও বলতে পারি A, ঠিক আছে? তাহলে এইদিকে যে টান হবে টি, এই সাইডেও সেম টান হবে টি। তাহলে এখন আমরা তিনটা বল পাচ্ছি, তাহলে যেটা ভারসাম্যে আছে। তাহলে আমরা লামির সূত্র বসায় দিতে পারি। লামির সূত্র কি বলে? ধরো এদিকে এই টি এ বরাবর যে টিটা, ওটা নিয়ে, এটা ধরো টি এ, এটা ধরো টি বি, সাপোজ, যদিও দুইটাই সমান। তাহলে টি এ বাই ডাব্লিউ বাই নিলাম। হ্যাঁ, তাহলে টি এ বাই কি হবে? বাকি দুইটার অন্তর্বর্তী কোণ। তাহলে এতটুকু কত? 90 ডিগ্রি। আর এতটুকু কোণ বি, তাইলে সাইন 90 ডিগ্রি প্লাস বি, তাই না? তারপর হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ এর নিচে কি হবে? সাইন এই টি এ আর টিবি এর মধ্যবর্তী কোণ, এইটুক। তাহলে এটাকে কি বলা যায়? 120, সরি 180 মাইনাস এই কোণ আর মাইনাস এই কোণ। তাহলে সাইন 180 মাইনাস এ মাইনাস বি, এটা বলা যায়। এখন দেখো তো, আমরা যেহেতু জানি কি বি আর কোণ এ আর বি সমান, তাহলে এখানে সবগুলা বি কে এ দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে আরেকটা টার্ম কেন নিলাম না, টি বি কেন নিলাম না? কারণ এখানে পুরাটা টি সেমই হবে এবং যে কোনো একটা বের করলেই চলবে, ঠিক আছে? তাহলে এই টি এর জায়গায় আমি যদি শুধু টি লিখি, আর সবগুলা বি কে রিপ্লেস করে দিব কি দিয়ে? এ দিয়ে, তাই না? কি আসে? ডাব্লিউ বাই সাইন 180 মাইনাস এ মাইনাস এ, তো তাইলে সাইন 90 প্লাস এ মানে কি? কজ এ। আর এটা কত হয়? সাইন 180 মাইনাস টু এ, সেটা মানে কি? সাইন টু এ। এবারে সাইন টু এ কে আমরা কি লিখতে পারি? টু সাইন এ কজ এ। তাইলে এই বাম পাশটা যেমন আছে রাখলাম, এই পাশে লিখলাম ডাব্লিউ বাই টু সাইন এ কজ এ। দেখো কজ এ আর কজ এ বাদ যায়, কি আসে? টি সমান
W/2 সাইন এ, তাই তো? এবার দেখো তো, চিত্রটা আবার যদি আঁকি, এরকম ছিল, এখানে এ, এখানে বি, এখানে সি, এগুলা হচ্ছে L/2, এগুলা হচ্ছে L/2। আমার কি দরকার? আমার দরকার সাইন এ। তাহলে আমি ধরো এখানে একটা লম্ব আঁকি, সি থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকলাম ডি। তাহলে এই এডি আর বিডি এর মান কি হয়? এটাও হয় D/2, এটাও হয় D/2, তাই তো? আমাদের সাইন এ দরকার। সাইন এ সমান কি তাইলে? সাইন এ সমান লম্ব বাই ভূমি, মানে ডিসি বাই এসি। তাহলে ডিসি এর ভ্যালু কি? ডিসি এর ভ্যালু হবে এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এটা পুরোটা রুট। তাহলে √, L/2 হোল স্কোয়ার মাইনাস D/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি কত? L/2। তাহলে এটা কত হয়? উপরে করলে L² - D²/4, স্কোয়ার করে লসাগু নিছি। তারপর এখানে L/2, এখানের 4টাকে আমি বের করে আনতে পারি। তাহলে কি থাকে? L² - D², এটার উপর রুট শুধু, আর নিচে 2, যে উপরে হচ্ছে L² - D², এই পুরোটা নিচে 2, এবং তার নিচে হচ্ছে L/2। তাহলে এই 2 আর এই 2 কাটা, সুতরাং সাইন এ সমান কি আসে? সাইন এ সমান আসে হচ্ছে √L² - D²/L। ঠিক আছে? তাইলে এবার আমরা এটাকে যদি 1 নাম্বার দিয়ে রাখতাম, সেখানে এটা বসায় দেব। আচ্ছা, তাইলে বসায় দিলে কি আসে? এখানে ছিল T=, এই যে W/2 সাইন এ। তাইলে ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ থাকলো, 2 × সাইন এ মানে কি? √L² - D²/L। তাহলে এলটা উপরে উঠে যাবে। তাহলে টি সমান কি আসবে? টি সমান আসবে WL/2 √L² - D²। দেখো মিলছে? মিলছে। বোঝা গেছে এবার কি বলছিল? দেখাও যে, এখানে লিখে দিবা শোড। ওকে, বুঝছো? এটা বুঝলে পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলছে? ACB একটি রশির দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। রশিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তু গিঁট দিয়ে বাঁধা। এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দিয়ে সূচিত হলে দেখাও যে রশির সি এ অংশের টান এটা। হ্যাঁ, তাহলে ধরো এরকম, আবারও এরকম দুইটা প্রান্ত হচ্ছে এ বি, বাট এবার ওজনটা মাঝখানে না, বা এমনি ছেড়ে দিতে না, এবার কি করছে? একটা পয়েন্ট নিচে সি, সাপোজ সেটা এখানে, এখানে গিট দিছে এবং গিট দিয়ে এটা সি, এখানে হচ্ছে ওজনটা বেঁধে দিছে। ঠিক আছে? তাহলে এবার কি আমরা হচ্ছে এইটাকে L/2 আর L/2 বলতে পারবো? পারবো না। কারণ এবার গিট দিয়ে দিছে, এবং বস্তুটা গিট যেখানে দেয়া সেখানেই থাকবে, সে ফ্রিলি চলাচল করতে পারবে না, এবং ফ্রিলি চলাচল না করতে পারায় সে মাঝামাঝি এসেও থামবে না, সে যেখানে গিট দেয়া সেখানেই থাকবে। ঠিক আছে? তাহলে বলতেছে কি আমাদের সি এ অংশের টান নির্ণয় করতে, মানে এই জায়গাটার টান নির্ণয়। ঠিক আছে? তো সেম ভাবে আগের মতো আমি একটা সমান্তরাল রেখা নেই এখানে। সমান্তরাল রেখা নিলে এই কোণটা কত হয় বলতো? এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাহলে এই কোণটা হয়ে যায় এ। আবার এই কোণটা হচ্ছে বি কোণ,
তাহলে এটা আর এটা একান্তর কোণ, এটা হয়ে যায় পি। ঠিক আছে, তাহলে এই পার্টটা যদি আমি টি এ আর এই পার্টটা ধরি যদি টি বি, তাহলে আমার কার অংশের টান বের করতে হবে? সি এ অংশের। সি এ অংশের টান কত? টি এ। তাহলে আমি কাকে কাকে নিব? টি এ কে নিব, আর নিব হচ্ছে ডাব্লিউ কে। টিবি কে কেন নিব না? কারণ টিবি আমার বের করা লাগবে না, আর হচ্ছে টিবির মানও আমরা জানি। ঠিক আছে, যদি টিবি বের করতে বলে তখন কিন্তু আমরা টিবি নিব, বা তিনটাও নিতে পারো তোমরা চাইলে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, টি এ এর নিচে কি হবে? ডাব্লিউ এবং টি বি এর মধ্যবর্তী কোণ। আর ডাব্লিউ এর নিচে কি হবে? টি এ এবং টি বি এর মধ্যবর্তী কোণ, তাই না? লামের সূত্র বসাইছি। তাহলে এবার দেখো কোণগুলা বসাই। টি এ থাকলো সাইন, ডাব্লিউ এবং টিবি এর মধ্যবর্তী কোণ বলো তো কত? এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর সাথে বি, তাইলে 90 + বি। আর ডাব্লিউ এর নিচে কি? সাইন। টি এ আর টিবি এর মধ্যবর্তী কোণ কত বলতো? এই যে এটা এসিবি কোণটা। কারণ এখানে আমরা চাইলে 180 - এ - বি লিখতে পারি, বাট জিনিস শুধু শুধু কমপ্লিকেটেড হয়ে যাবে। তার থেকে শুধু সাইন এসিবি লিখে দেয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, সাইন 90 + বি কে কি লেখা যায়? সাইন 90 + বি কে শুধু সাইন বি লেখা যায়, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি কি? টি এ ডিভাইডেড বাই সাইন বি ইকুয়ালস টু ডাব্লিউ বাই সাইন এসি বি, তাই না? বুঝছো নাকি বুঝতেছো? হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, এতটুকু আগে তোলো, তোলা শেষ করো। এই ভালো কথা, সাইন 90 + বি মানে কি সাইন বি না কস বি? এটা কস বি হবে না? আর এসিবি কে আমরা লিখতে পারি কি? কোন কি লিখতে পারি? যেহেতু একটা একটাই নির্দেশ করতেছে, তাহলে এই এসিবি এর জায়গায় আমরা লিখতে পারি সাইন টি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলো তো টি এ সমান কি লেখা যায়? টি এ সমান লেখা যায় না ডাব্লিউ কস বি ডিভাইডেড বাই সাইন সি, লেখা যায়। এবার তোমরা ত্রিকোণমিতিতে সূত্র পড়ছো না, যে কজ সাপোজ এ সমান হচ্ছে কি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তারপর কজ বি সমান তাইলে কি হয়? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। সেম ভাবে কজ সি কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তাই তো? তাহলে এখানে আমাদের কোনটা দরকার? আমাদের দরকার কজ বি। তাহলে কজ বি এর সূত্রটা বসাও। কজ বি এর সূত্র বসাইলে কি হয়? ডাব্লিউ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। আবার তোমরা হচ্ছে নর্মালি জিওমেট্রিতে পড়ছো না, যে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা সমান কি? হাফ এ বি সাইন সি।
করছো না এটা? যদি এটা একটা ত্রিভুজ হয় এরকম, ধরো এটা হচ্ছে এ বি সি, এই কোণটা তাইলে কত, এই কোণটা বি, এই কোণটা, সরি কোণ না, বাহুটা এরকম সি, আর এটা হচ্ছে কোণ সি, তখন এটার কি হয়, হাফ এ বি সাইন সি হয় না? হয়তো ওই সূত্রটাই আমরা এখানে দেখো তো কিভাবে ইউজ করব। আমাদের কি দরকার, আমাদের দরকার সাইন সি। আর ওই দেখো উপরে ইতে বলা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা, মানে ডেল্টা আমাদের দেয়া আছে। তাইলে আমরা সাইন সি এখান থেকে যদি বের করি, তাহলে সাইন সি সমান কি আসে, সাইন সি সমান আসে 2 ডেল বাই এবি, এটা আসে না? তাহলে এটাই বসায় দিই, কি 2 ডেল ডিভাইডেড বাই এ বি। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এবার জাস্ট ক্যালকুলেশন করে ফেলো। তাহলে টি এ সমান কি আসে, টি এ সমান, এটা উল্টায় যাবে, তাহলে ডাব্লিউ ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac ইন্টু এ বি বাই 2 ইন্টু ডেল। তাই তো? তাহলে দেখো কি কি কাটা যায়, এই দিক থেকে হচ্ছে এ, আর এই দিক থেকে এ কাটা যায়, তাই তো? তাহলে কি থাকে, সুতরাং টি এ সমান কি হয়, ডাব্লিউ বি ইন্টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে টু, টু আর টু হচ্ছে ফোর, ফোর সি ইন্টু ডেল। বোঝা গেছে? বুঝছো, এখানে দুইটাই এই যে ক্রুশিয়াল সূত্র, একটা হচ্ছে এটা যেটা ত্রিকোণমিতির, আর এদিকে আরেকটা হচ্ছে এই যে এটা। এই দুইটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু ম্যাথটা খুবই সহজ। প্রথমে কি করছি, জাস্ট লামের সূত্র বসাইছি, সূত্র বসায় কোণ বসাইছি, তারপর কস বি আর সাইন, আচ্ছা এটা সাইন সি, এটা সাইন সি ছিল। তোমরা কি দেখতেছো আদৌ ক্লাস? হ্যালো? সূত্রটা দেখা যাচ্ছে না, যেটা ইয়েলো কালার করে দেখছেন ওইটা। আচ্ছা ইয়েলো কালার না হয় আমি সরাইলাম, কিন্তু এই যে মানে ধরো আমি যেগুলা মাঝে মধ্যে উল্টাপাল্টা লিখতেছি, এগুলো তো তোমরা নোটিশও করতেছো না, নোটিস করলে তো আমাকে বলতা। পরে লেখি তো, তো ওই তখন ওই টাইমে যখন লেখি তার আগে তুমি বলে ফেলো যেটা ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখ একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলা কইরো, কারণ তোমাদের অলরেডি প্রি টেস্ট হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু অনেক টাইম কম, তাই না? তো যেটাই করো একবারে ফাইনাল করে করো, যাতে এটাই এইচএসসি পর্যন্ত একদম ভালোভাবে মাথায় থাকে। একটু মনোযোগ দিয়ে করো, জিনিসপাতি কিন্তু খুব বেশি কঠিন না। একটু মনোযোগ দিয়ে করলে, এখন যদি একবার দেখো সাথে সাথে করো, তারপর যদি আরেকবার হচ্ছে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করো, তাইলে কিন্তু পারবা। কিন্তু আমার কেন জানি মনে হয় তোমাদের একটু মনোযোগের অভাব আছে। একটু ট্রাই করো করার, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, এটা বুঝছো নাকি আরেকবার বলবো? হ্যালো? তোমরা কি এটা বুঝছো? আচ্ছা, আমি মনে হয় তোমাদের দুদিন থেকে একটু বেশি বকা দিতেছে, ভয় টয় পাইও না তোমরা। না, ভয় না। ভয় না কিন্তু পাইলে, আমার নিজের কাছে লাগতেছে যে আমি এইচডব্লিউ গুলা করতে পারতে, না করে জমা দিচ্ছি না। আচ্ছা ওগুলা, হ্যাঁ ওগুলা করা দরকার, করলে একটু ভালো হয়। যাই হোক, একটু বকা টকা দিব মাঝে মধ্যে, মাইন্ড করিও না, ভয় পাইও না। কোনো জায়গায় প্রবলেম হইলে, বুঝতে সমস্যা হইলে বইলো। ঠিক আছে, তাহলে পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলছে দেখো তো, একটি হেলানো সমতলের ভূমি এবং দৈর্ঘ্যের সমান্তরালে যথাক্রমে ক্রিয়াশীল
দুইটি পৃথক বল পি ও কিউ এর প্রান্তকে একাকী পি ও কিউ এর প্রান্তকে একাকী ডাব্লিউ ওজনের কোনো বস্তু সমতলের উপর স্থিরভাবে ধরে ধরে রাখতে পারে। এর মানে কি বোঝায়? একটা হেলানো সমতল আছে, তার উপর একটা বস্তু রাখা আছে। এরকম ছবি আঁকি। ছবিটা পারলে তোমরা আমার সাথে সাথে এঁকে ফেলো, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা। ঠিক আছে? এরকম একটা সমতল আছে, তার উপর ধরো এই জায়গায় একটা ওজন আছে, যেটা হচ্ছে কত? ডাব্লিউ। ডাব্লিউটা কোন দিকে কাজ করবে? সোজা এরকম নিচ বরাবর। এবার কি বলছে? সমতলের ভূমি বরাবর কে কাজ করতেছে? পি। তার মানে এই দিকে, মানে যেদিকে ভূমি, এটা যদি ভূমি হয়, তাহলে ঠিক ভূমির সমান্তরালে কাজ করতেছে কে? পি। হ্যাঁ। আবার আরেকটা ছবি এরকম সেম ভাবে এখানে ডাব্লিউ কাজ করতেছে, বাট দৈর্ঘ্যের সমান্তরালে কাজ করতেছে কিউ। মানে কিউটা কোন দিকে কাজ করতেছে? কিউটা এই যে এই হেলানো তলের এই দিক দিয়ে কাজ করতেছে এভাবে কিউ। এবং এরা দুইজন আলাদা আলাদা ভাবে কাজ করেও ভরটাকে ধরে রাখতে পারতেছে, তাই না? এখন তোমরা নিশ্চয়ই চিন্তা করতেছো যে দুইটা দুইটা করে বল পাইলাম, ভালো কথা, লামির সূত্র বসে দেখলে তো লাগে তিনটা বল, আরেকটা বল কোথায়? আরেকটা বল হচ্ছে এই যে রিয়াকশন ফোর্স আছে না, এটারও রিয়াকশন ফোর্স আছে, আবার এটারও রিয়াকশন ফোর্স আছে, তাই তো? তাহলে এই হচ্ছে তোমাদের তিনটা তিনটা করে বল। তাহলে এবার বলো তো কি করা লাগবে? দুইটাতে আলাদা আলাদা ভাবে লামির সূত্র বসানো লাগবে না? হ্যাঁ। দুইটাতে আলাদা আলাদা করে লামির সূত্র বসানো লাগবে। আচ্ছা, বসানোর আগে ধরো এই কোণটা হচ্ছে আলফা। হ্যাঁ, যে কোণে আমার সমতলটা হেলানো, সেই কোণটা হচ্ছে আলফা। তাহলে এটা যদি আলফা হয়, ধরো আমি এটার একটা নাম দিই, ধরো এই জায়গাটা হচ্ছে এ, এটা বি, আর ধরো এই জায়গাটা হচ্ছে সি। তাহলে এই যে কোণটা, এটাও আলফা না? এটাও আলফা কোণ, কারণ কি এরা অনুরূপ কোণ, তাই তো? সেম ভাবে এটাও তো আলফা, কারণ সমতল তো একই ভাবে হেলানো, তাই না? তার মানে আমি যদি এই বরাবর একটা প্লেন চিন্তা করে নিই, তাহলে এই কোণটাও আলফা, ঠিক না? বোঝা গেছে? আমি কি হ্যাঁ। ছবিটা আরেকবার আঁকবো? ছবি কি ভিজিবিজি হয়ে যাচ্ছে? না দিদি, বুঝছি। আচ্ছা, এই ছবিটা এঁকে দেই। এই তো ডান সাইডেরটা আরেকবার আঁকলে ভালো হয় এটাই। হুম, এটা কি ছিল? এরকম ভূমি, ভূমির সমান্তরাল, সরি, ভূমির সাথে আলফা কোণে হেলানো একটা সমতল চলে গেছে এরকম, তাই না? এখানে এর উপর একটা ওজন আছে ডাব্লিউ। এখন কিউ বলটা কি হইতেছে? কিউ বলটা এই যে হেলানো তলের বরাবর, দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে এই সাইডে কিউ। আর এদিকে কে কাজ করতেছে? এদিকে কাজ করতেছে রিয়াকশন ফোর্স আর। এর নাম কি দিছিলাম? নাম এখানে দিছিলাম এ, এখানে দিছিলাম বি, আর এখানে দিছিলাম সি। ঠিক আছে? এখন এই কোণটা যদি হয় আলফা, এবং এখানে যদি আমি ভূমির সমান্তরালে একটা লাইন কল্পনা করি, তাহলে এই কোণটাও কত হবে? এই কোণটাও হয়ে যাবে আলফা, তাই না? এই সমান্তরালে এটাও আলফা হবে। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু বোঝা গেলে দেখো এখন লামের সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে প্রথম চিত্রের জন্য লামের সূত্র অ্যাপ্লাই করলে কি আছে দেখো তো। আমাদের আর কে নেয়ার দরকার নেই, যেহেতু এই এই জায়গায় দেখো তো আর নিয়ে কোনো কথাবার্তা নাই। তাহলে আমরা আর কে লামের সূত্রে আলাদাভাবে নিব না। আর কে কেন ডিফাইন করছি? কারণ আমাদের অ্যাঙ্গেলটাকে লাগবে। আচ্ছা, তাহলে দেখো কি নিব? ডাব্লিউ নিলাম, ডাব্লিউ বাই, আর হচ্ছে পি বাই লাগবে, তাই তো? এর নিচে সাইন, এদিকে আবার সাইন। তাইলে ডাব্লিউ এর নিচে কি হবে? সাইন। পি আর আর এর মধ্যবর্তী কোণ। আবার পি এর নিচে কি হবে? ডাব্লিউ আর আর এর মধ্যবর্তী কোণ, তাই তো? তাহলে বসাও তো, ডাব্লিউ বাই সাইন পি আর আর এর মধ্যবর্তী কোণ কত? এই কোণটা কত বলো তো? এই যে এ সি, এ বি রেখা আর আর যেদিকে কাজ করতেছে, এদের, এরা লম্ব ভাবে আছে না? কারণ আমরা কি জানি, নর্মাল রিয়াকশন ফোর্স সবসময় যে প্লেনের সাথে আছে তার বরাবর লম্ব ভাবে কাজ করে, তাই না?
তাইলে এই কোণটাকে বলতে পারি 90 ডিগ্রি, বা এই সাইডের কোণটাকে বলতে পারি 90 ডিগ্রি। তাহলে এতটুকু যদি 90 ডিগ্রি হয় আর এই জায়গাটা হচ্ছে আলফা, তাহলে আমরা বলতে পারি কি কোণ হচ্ছে 90 - 90 প্লাস আলফা, তাই তো? আর এদিকে পি যদি নেই, তাহলে ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত বলতো? আচ্ছা, এই ছোট জায়গাটাকে, এই যে সি বিন্দুর এই জায়গাটাকে আমি দেখো বড় করে আঁকি এখানে, জিনিসটা এরকম আছে তাই না? এখানে আহ, এরকম ভাবে আছে আলফা, এইদিকে আছে ডাব্লিউ, তাই তো? এখন বলতো ডাব্লিউ কাজ করতেছে কি ঠিক একদম মাটির দিকে, মানে নিচ বরাবর। আর পি কাজ করতেছে কি একদম ভূমির সমান্তরালে। তার মানে এই কোণটা সমকোণ নিশ্চয়ই, তাই না? এখন এই কোণটা সমকোণ, এই কোণটা আলফা, তাহলে এই কোণটা কত? এই কোণটা কি হবে? 180 -90 মাইনাস আলফা। তার মানে এটা কি আছে? 90 মাইনাস আলফা, তাই তো? তার মানে এই যে কোণটা, এই যে দেখো, এই কোণটা তাহলে কি হয়? এই কোণটা তাইলে হয় 90 - আলফা। এই কোণটা কেন 90 - আলফা বোঝা গেছে? এখানে দেখো ডাব্লিউ কাজ করতেছে একদম নিচের দিকে, পি কাজ করতেছে একদম সোজা ডান বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটা যে আমরা ডিফাইন করে দিচ্ছি আলফা, তাহলে এটা কত হয়? 90 - আলফা, বোঝা গেছে? আচ্ছা, এখন পি আর ডাব্লিউ আর আর এর মধ্যবর্তী কোণ কত হয় তাহলে? এতটুক হচ্ছে সমকোণ, আর এতটুক হচ্ছে 90 - আলফা। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন সমকোণ মানে 90 + 90 - আলফা, বলতে পারি না? পারি। এবার তাহলে দেখো, হিসাব করি। ডাব্লিউ বাই সাইন 90 - 90 প্লাস আলফা মানে কি? কজ আলফা। তাহলে টি এর নিচে কি হবে? 90 আর 90 কত হয়ে যায়? 180। সাইন 180 - আলফা মানে কি? কজ, সরি, সাইন আলফাই, তাই তো? বোঝা যাচ্ছে? হুম, আচ্ছা, তাহলে হুম। এরপরে দেখো তো কি করব। এরপরে কি করব? এইদিকে সেকেন্ড যেটা কজাল, ওইটা একটা। হ্যাঁ সেকেন্ড যেটা ওইটায় যাব। তার আগে একটু কাজ করা যায়। দেখো এদিকে কজ আলফা আছে, এটাকে নিয়ে যাই, এই সাইডে শুধু ডাব্লিউটাকে রাখি। তাহলে এখানে কি হয়? পি কজ আলফা বাই সাইন আলফা। তাহলে কজ আলফা বাই সাইন আলফা মানে কি? পি কট আলফা, বলা যায়। এটাকে যায়। সমীকরণ 1 দিয়ে রাখো। এটাকে সমীকরণ 1 দিয়ে রাখো, তারপরে দেখো আমরা 2 নাম্বার ছবিটাতে যাই। 2 নাম্বার ছবিটা এখানে আবার রাখতেছি তোমাদের বোঝার সুবিধা। এই কোণটা কত? আলফা, ঠিক আছে? এখানে ওজন কাজ করতেছে ঠিক নিচ বরাবর, এখানে ডাব্লিউ। আর এই বরাবর কাজ করতেছে কে? কিউ। এই বরাবর কাজ করতেছে আর, তাই তো? তাহলে আমি এই যে ভূমির সমান্তরালে একটা লাইন নিলাম, তাহলে এই কোণটা কত? আলফা। সেম আগের মতো, এই যে ভূমির সমান্তরালের লাইন আর ডাব্লিউ এর যে লাইন, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই কোণটা 90 - আলফা। আগেও সেম হয়, আমরা হিসাব করে দেখছি তাই না? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত এবার? 90 ডিগ্রি। বা এই সাইডের কোণটাও 90 ডিগ্রি। কেন? কারণ এটা নর্মাল রিয়াকশন, তাই তো? তাহলে এবার আমরা লামের সূত্র নিব। এদিকে ডাব্লিউ, এদিকে কিউ। তোমরা চাইলে আর নিতে পারো, কিন্তু দরকার নাই, ঠিক আছে? মানে নিলেও কোনো সমস্যা নাই, না নিলেও কোনো সমস্যা নেই, এরকম। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এর নিচে কার কার মধ্যবর্তী কোণ হবে? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আর এর মধ্যে হবে কিউ এর নিচে ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী, ঠিক আছে? তাহলে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত বলতো? এই যে 90 ডিগ্রি। কারণ কিউ হচ্ছে এবার দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে, এই যে সমতলটা যেদিকে হেলানো ওই সাইডে কিউ কাজ করতেছে, তাহলে এখানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। আর এই সাইডে
কিউ বাই সাইন। ডাব্লিউ আর আর এর মধ্যবর্তী কোণ কত? এই যে এখানে 90, আর এই কোণটা হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে 90 প্লাস 90 মাইনাস আলফা। তাইলে ডাব্লিউ এর নিচে তো সাইন 90 আছে, সাইন 90 মানে কত? 1, তাই না? তাহলে এটা আমরা না লিখলেও চলতেছে। আর কিউ এর নিচে কি আছে? সাইন 90 প্লাস 90 মানে 180 মাইনাস আলফা। তাহলে 180 মাইনাস আলফা করলে কি থাকে? এটা সাইন আলফাই হয়, তাই তো? হয়। 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 তাহলে এটারে আমি দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এবারে দেখো তো, 1 নাম্বার সমীকরণে আমরা কি পাইছিলাম? কট আলফা পাইছিলাম না? কট আলফা পাইছিলাম। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ পাইছি। এখন আমি এই যে প্রথম চিত্রটা দেখ, আচ্ছা এখানে কি করছি? কট আলফা সমান পাইছি ডাব্লিউ বাই পি, এদিকে সাইন আলফা সমান পাইছি কিউ বাই ডাব্লিউ। আমরা কি করব? কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান 1, এই সূত্রটাকে বসাবো, সূত্রটায় বসাবো। এখন আমাদের সাইন আলফা আছে, দরকার কি? আমাদের দরকার কোসেক আলফা। তাহলে কোসেক আলফা মানে কি? 1/সাইন আলফা, মানে এই জিনিসটা জাস্ট উল্টে যাবে। তাহলে কোসেক আলফা মানে কি হবে? ডাব্লিউ বাই কিউ, তাই তো? তাহলে এবার দেখো তো, আমরা যদি এই সূত্রটা নেই, কোন সূত্র? উই নো যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, তাই তো? এবার তাইলে কোসেক আর কটের মান বসাও। কোসেক আলফা মানে কত? ডাব্লিউ বাই কিউ, এটার উপরে হবে হোল স্কোয়ার। আর এদিকে কট স্কোয়ার কত? কট আলফা কত? ডাব্লিউ বাই টি, তাহলে এটার উপরেও হবে হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে যদি স্কোয়ার করে দেই, ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে নেক্সট কি হয়? লসাগু নিবা। লসাগু হচ্ছে কিউ স্কোয়ার আর পি স্কোয়ার, আর উপরে কি হবে? উপরে হবে পি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার, তাই তো? এই সাইডে হবে 1। তাহলে এদিকে রিপ্লেস করে দেই, মানে কিউ স্কোয়ার পি স্কোয়ার কে এদিকে পাঠিয়ে দেই। আর উপরে দেখো তো, এখানে ডাব্লিউ স্কোয়ার কমন নেওয়া যায় না? কমন নিলে এখানে কি আসে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এদিকে কি থাকে? পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাই তো? তাহলে ডাব্লিউ স্কোয়ারটাকে শুধু রাখলাম, বাকি সব এই সাইডে নিয়ে নিলে কি হবে দেখো তো? এইখানে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার, নিচে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা হবে না? আমাদের কি বের করতে বলছে? শুধু ডাব্লিউ। তাহলে এবার তো রুট করে দিলেই হচ্ছে, তাই তো? লিখ, দেখো এখানে লিখ। তাহলে ডাব্লিউ সমান কি হয়? এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, রুট স্কোয়ারে কাটা চলে যাবে। আর নিচে কি হবে? রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বোঝা গেছে? এই ম্যাথটা একটু ট্রিকি ছিল, কারণ কি, এই যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার যে আনা লাগবে, এটা হয়তো এমনি করা না থাকলে মাথায় নাও আসতে পারে। বাট ম্যাথ কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। একটু কি 1 মিনিট ওয়েট করা যায়? আমি একটু লাস্টের লাইনটা তুলে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তোলা হয়েছে? হ্যাঁ, তোলা হয়েছে। হইলে আমার, আচ্ছা, ঠিক আছে। দেখো তো, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। কি বলছে? 4:7:9 অনুপাতের তিনটা বল, সেটা কি 9 ছিল না 11 ছিল? আচ্ছা, 9ই থাকে। কি বলছে? 4:7:9 অনুপাতের তিনটা বল কোনো বিন্দুতে ক্রিয়া করে, বল তিনটি সাম্যাবস্থায় থাকবে। দেখো তো জিনিসটা কিরকম কাজ করবে। ধরো আমি এরকম নিলাম, এদিকে নিলাম ধরো 9, ধরো এদিকে নিলাম 7, আর এই সাইডে নিলাম 4, তাই তো? এতক্ষণ আমাদের কি করতেছিল? এতক্ষণ আমাদের বলে দিচ্ছিল যে এরা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, আমরা ওইটা থেকে বিভিন্ন জিনিস প্রুফ করতেছিলাম। এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে যেটা সাম্যাবস্থায় থাকবে কি না। এটা ছোট একটা ম্যাথ, বাট সৃজনশীলে ক নাম্বার আসে না, 2 মার্কের প্রশ্ন, সেটার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা 8.2 এর একদম শুরুর দিন কি পড়ছিলাম মনে আছে? এই যে এগুলা, যদি তিনটা সমবিন্দু বল সাম্যাবস্থায় থাকে তাহলে কি হবে? এদের যে কোনো দুইটার লব্ধি 3 নাম্বার বলটার সমান হবে এবং বিপরীতমুখী হবে, তাই না? এটা মনে আছে? হুম। হ্যাঁ। তাহলে আমরা এই জায়গায় এটা অ্যাপ্লাই করব কিভাবে? যদি 4 আর 7 এই দুইটার লব্ধি হয় 9, এবং তারা যদি এর বিপরীত দিকে কাজ করে, তাইলে হচ্ছে এরা কি হবে? সাম্যাবস্থায় থাকতে পারবে। ঠিক আছে? বুঝা গেছে কি করব আমরা? 4 আর 7 আর এর, 4 আর 7 কি? না, কিছু না। আচ্ছা, আমরা 4 আর 7 এর লব্ধি বের করব। বের করে দেখব যে এটার লব্ধি যদি 9, 9-এর সমান এবং বিপরীতমুখী হয়। আচ্ছা, এটা আসলে 9 না, এটা 11। এই যে এটা না, এটা 11। ঠিক আছে, কোশ্চেনটা একটু কারেকশন করে নাও। ঠিক আছে, এই পাশে তাহলে হবে 11। ঠিক আছে? আচ্ছা, এদের লব্ধি হচ্ছে যদি ই হয় তাহলে কি হয়, কি বলে, 11-এর সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে হচ্ছে ওরা কি করবে। আবার এখন এটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের 4 এবং 7 এর মধ্যবর্তী কোণ লাগবে, তাই না? 4 এবং 7 এর মধ্যবর্তী কোণ লাগবে তো, কিন্তু কোণ কি আছে দেয়া? কোণ নাই। তার মানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারতেছি না, তাই তো? এখন আমাদের সেকেন্ড অপশন, এটা যদি অ্যাপ্লাই করতে না পারি, তাহলে ত্রিভুজ সূত্র পড়ছিলাম মনে আছে? ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র কি বলছিল? কোনটা, কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের মানকে যদি, মান ও দিক যদি ত্রিভুজের 3 বাহু দ্বারা একই ক্রমে সূচিত করা যায়, তাহলেও বলত্রয় সাম্যাবস্থায় থাকবে, তাই না? তার মানে এই তিনটা বল নিয়ে আমরা যদি একটা ত্রিভুজ বানাইতে পারি, আমরা যদি একটা ত্রিভুজ বানাইতে পারি, তাহলেও এটা আমরা বলতে পারবো যে সাম্যাবস্থায় আছে, তাই না? এখন সাপোজ আমি এই ত্রিভুজটার নাম দিলাম ABC। হ্যাঁ, এখন তোমরা এই সূত্রটা নিশ্চয়ই জানো। সূত্র না, মানে এটা একটা ইয়ে বলতে পারো, কি বলবো, তথ্য, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। এটা তোমরা জানো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল বা সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়।
এটা কিন্তু ত্রিভুজ হওয়ার শর্তই এটা। তার মানে আমি যদি বলি যে এ বি প্লাস এসি আমি নিচ্ছি, তাহলে সেটা মাস্ট বি গ্রেটার দেন বিসি। বা আমি এ বি প্লাস বিসি নিলাম, সেটা মাস্ট বি গ্রেটার দেন এসি। অথবা আমি এসি প্লাস বিসি নিলাম, সেটা মাস্ট বি গ্রেটার দেন এবি। ঠিক আছে, যে কোনো দুইটা বাহুর আমি যোগফল নেই, সেটা অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে। এখন দেখো তো, আমরা যদি যে কোনো দুইটা, মানে এটা কিন্তু তিনটাই ফিল আপ করতে হবে, ঠিক আছে। ধরো এমন হইলো যে এবি প্লাস এসি সমান, এবি প্লাস এসি বিসি এর চেয়ে বড় হলো, কিন্তু এটা আবার হইলো না, মানে এটা ফুলফিল হইলো কিন্তু এটা ফুলফিল হইলো না, তাইলে কিন্তু এটা ত্রিভুজ হবে না। ঠিক আছে, তিনটাই একসাথে ফুলফিল হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো আমাদের বল তিনটার মান কত, একটা 4, একটা 7, একটা 11। হ্যাঁ, তাহলে আমরা যদি ধরো নেই এবি বরাবর ধরো কাজ করতেছে 7, এসি বরাবর ধরো কাজ করতেছে 4, আর বিসি বরাবর ধরো কাজ করতেছে 11। যেহেতু মানে এবং দিকে বলছে, তো এগুলার দিক সেম রেখে আমি এখানে বসাইলাম। তাহলে বলো তো এবি প্লাস এসি সমান কত হয়, তারপর এবি প্লাস বিসি সমান কত হয়, আর এসি প্লাস বিসি সমান কত হয়। এবি এবি এর ভ্যালু কত এখানে 7, প্লাস এসি এর ভ্যালু কত 4। তারপর এবি এর ভ্যালু কত আবার 7, বিসি এর ভ্যালু 11, আবার এসি এর ভ্যালু কত 3, আর বিসি সরি 4, আর বিসি এর ভ্যালু হচ্ছে 11। তিনটে যোগ করো, 11 আর 4 হয় 15, 7 আর 11 হচ্ছে 18, 7 আর 4 11। ঠিক আছে, এখন এসি প্লাস বিসি দেখো কত হয়েছে 15, তার মানে এটা গ্রেটার দেন এবি। হ্যাঁ, ত্রিভুজের শর্ত ফিল আপ করছে। এবি প্লাস বিসি 18, এটাও গ্রেটার দেন এসি, এটাও শর্ত ফিল আপ করছে। বাট এবি প্লাস এসি কত হয়ে গেছে 11, এটা কিন্তু হয়ে গেছে কি ইকুয়ালস টু বিসি। তাহলে এটা শর্ত পূরণ করে নাই। তার মানে প্রথম কথা আমরা বলতে পারি সাম্যাবস্থায় থাকবে না, মানে এইভাবে থাকবে। এতটুকু কি বুঝছো? এতটুকু বোঝা গেছে? হ্যাঁ দিদি, বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা কেস দেখ। যেহেতু এখানে আমাদের কোনো কোণ বলে দেয় নাই, তাহলে আমরা কি এরকম কিছু জিনিস অ্যাজিউম করতে পারি যে আমার 11 যে বলটা, সেটা কাজ করতেছে এদিকে, আর 7 আর 4 দুইজনই ওর ঠিক বিপরীত দিকে কাজ করছে। মানে 4ও এদিকে কাজ করতেছে, 7ও এদিকেই কাজ করতেছে। তখন আমরা দেখছিলাম না, মানে এই কোণটা 180 ডিগ্রি, হ্যাঁ একদম বিপরীতে কাজ করছে। তখন এই পার্টটা বাদ দাও, শুধু 7 আর 4 এর কথা চিন্তা করো তো। 7 আর 4 এর জন্য লব্ধি কত? ওদের মধ্যবর্তী কোণ 0, তার মানে ওদের জন্য লব্ধি হচ্ছে 11, তাই না? তার মানে কি হচ্ছে, এই সাইডেও 11 কাজ করতেছে, এই সাইডেও 11 কাজ করতেছে। মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তখন কি এরা একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে না? করবে, করবে। কারণ আমরা কি জানতাম 180 ডিগ্রি হলে লব্ধি হয় পি মাইনাস কিউ, মানে 11 - 11। তাই তো, এটা হয়ে যাবে কত? 0। ওকে, তার মানে যদি এমন হয় যে 11 যে বলটা, সে হচ্ছে একদিকে, আর 4 ও 7 হচ্ছে 11-এর ঠিক বিপরীত দিকে কাজ করে, তাহলে এরা সাম্যাবস্থায় থাকতে পারে। ঠিক আছে, বুঝা গেছে? এই ম্যাথটা কি বুঝছো? হ্যাঁ, বোঝা গিয়েছে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নাম্বারে 2 মার্কের জন্য চলে আসতে পারে। একদমই বেসিক কনসেপ্ট থেকে ম্যাথ, সেজন্য হচ্ছে অনেক সময় আমরা এসব বড় বড় প্রমাণ করতে করতে আমাদের এটা মাথায় আসে। তো এটা একটু মাথায় রাখবা যে দুইটা কনসেপ্ট এখানে।
একটা হচ্ছে ত্রিভুজের আর একটা হচ্ছে এই যে লব্ধির। ত্রিভুজেরটা কি হয়, যদি তিনটা বলকে আমরা ক্রমান্বয়ে মানে এবং দিকে একটা ত্রিভুজের তিন বাহু বরাবর বসাইতে পারি, তাহলে আমাদের তিনটা বল ভারসাম্যে থাকবে। বাট ত্রিভুজ হওয়ার শর্ত কি? ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে এর যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তো এটা যখন আমরা ফুলফিল করতে গেছি, গিয়ে দেখছি এটা ফুলফিল করতেছে না, তখন আমরা আসছি আমাদের সেকেন্ড অপশনে, সেটা হচ্ছে কি লব্ধিতে। লব্ধিতে এসে আমরা কি করছি, দেখছি যে আমরা 4 আর 7 নাম্বার যে বলটা আছে, সে তাদেরকে যদি একদিকে নেই, আর 11 বলটাকে আমরা ঠিক এর বিপরীত দিকে যদি নেই 180 ডিগ্রি কোণে, তখন এদের টোটাল লব্ধি হয়ে যায় কত? টোটাল লব্ধি হয়ে যায় 0। তার মানে 4 আর 7 একদিকে এবং 11 ঠিক তার বিপরীত দিকে কাজ করলে এরা সাম্যাবস্থায় থাকতে পারবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, পরেরটা দেখো কি বলতেছে। আচ্ছা, এটা কি তুলে নিবা আগে? তুলে ফেলো। তুলে নিলে ভালো। তুলে নি। তা তোমাদের এর পরে আর কোনো তো ক্লাস টাস নাই, তাই না? মানে বুঝিনি। মানে আজকে, এখন, মানে এই যে 10টা বাজে, তোমাদের কি আর রাতে কোনো ক্লাস আছে বা পড়া আছে বা কিছু আছে? না, আজকে আপাতত নেই। রাতে আচ্ছা। এখন কোনো পড়া নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে একটু টাইম না নিয়ে। দিদি, পড়ানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একটু টাইম নিয়ে এগুলা হচ্ছে শেষ করে ফেলবো। শেষ করে ফেললে এর মাঝে কিছু কিছু অঙ্ক আছে খুবই সহজ, এগুলো তোমাদের আমি করতে দিব, আমি করে দিব। ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে তোমরা করবা। আর আজকে একটু টাইম নিয়ে হচ্ছে আমরা চেষ্টা করবো এই চ্যাপ্টারটা শেষ করে ফেলা, মানে 8.2টা। তারপরে 8.3, নেক্সট দিন 8.3 করবো। 8.3-তে হয়তো 2টা ক্লাস লাগবে। এই স্থিতিবিদ্যাটা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রি, যেটাই হয় সেটা শুরু করবো আর কি। ঠিক আছে? তোলা হইলে বললো। হয়েছে। আচ্ছা, তাহলে পরেরটায় যাই। পরেরটায় কি বলতেছে, একটি বিন্দুতে ক্রিয়াশীল রোড 3, 2 এবং 1 এককের ওজনের 3টি বল সাম্যাবস্থায় আছে, এদের অন্তর্ভুক্ত কোণগুলোর মান নির্ণয় করলে। ধরো এই একটা বিন্দু, এখানে এদিকে হচ্ছে, এদিকে একটা বল ধরো 1, এদিকে একটা বল ধরো 2, আর এদিকে একটা বল হচ্ছে ধরো √3। ওকে, এদের মধ্যবর্তী কোণগুলো আমাদের নির্ণয় করতে হবে। ধরো এই কোণটাকে আমি ধরলাম আলফা, এটাকে আমি ধরলাম বিটা, আর এটাকে ধরলাম গামা। ঠিক আছে? এবার ওই যে ওই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। কোন কনসেপ্ট? যে যে কোনো দুটি, আচ্ছা, না, মানে তিনটা বল সাম্যাবস্থায় থাকতে হইলে কি হইতে হবে, যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান ও বিপরীত হইতে হবে, তাই না? তাই লিখি, তিনটি বল সাম্যাবস্থায় থাকলে
এদের যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলের সমান ও বিপরীতমুখী হবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে 1 এবং 2, এই যে দুইটা বল, এদের লব্ধি যদি এইদিকে হয়, ধরো এটার লব্ধি হচ্ছে ধরো পি, তাহলে পি কি হইতে হবে? পি এর ভ্যালু হইতে হবে √3, এবং পি এর দিক হইতে হবে ঠিক √3 এর উল্টা দিকে, তাই তো? তাহলে ধরো আমরা 1 আর 2 এর লব্ধি নেই। হুম। তাহলে ধরো 1 আর 2 এর লব্ধি যদি হয় পি, তাহলে কি হবে? p² = 1² + 2² + 2 × 1 × 2 cos α। এটা 8.1 এর সূত্র। এই যে p² + q² + 2pq cos α, নর্মাল লব্ধি সূত্র। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, তাই না? এবার আমরা কি জানি? দুইটা বলের লব্ধি কি হবে? তৃতীয় বলের সমান হবে। তার মানে পি এর ভ্যালু কি হবে? পি এর ভ্যালু হবে √3, তাই তো? তাহলে আমি পি এর ভ্যালু যেহেতু জানি, সেটা বসায় দিই। ঠিক আছে, √3²। আর এদিকে হচ্ছে 1² মানে তো 1ই, 2² মানে হচ্ছে 4, প্লাস হচ্ছে 2 × 2 4 cos α। ঠিক আছে, তাহলে আমি 4 cos α-টাকে এক সাইডে রেখে বাকি সবকিছু এক সাইডে নিয়ে যাই। তাহলে এদিকে √3 ছিল, স্কোয়ার হয়েছে, তাহলে এটা কি হয়? 3 হয়ে যায়। আর এখানে 4 আর 1, সেটা কি হয়ে যায়? 5, কিন্তু এটা ওই পাশে গেলে হয়ে যাবে -5, তাই তো? তার মানে এবার আমি কজ আলফা যদি রাখি, 4টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে উপরে কি ছিল? উপরে ছিল 3 - 5 মানে -2, নিচে আসলো 4। ঠিক আছে, তাইলে আলফা সমান আমি কি লিখতে পারি? কজ ইনভার্স 2/4 মানে হাফ না? তাহলে কজ ইনভার্স -হাফ। কজ ইনভার্স -হাফ মানে কত? 120 ডিগ্রি। একটা কোণ পাইছি? আমরা কি একটা কোণ পাইছি? হ্যাঁ। হ্যাঁ, পাইছি। তাহলে এবার একটা কোণ আলফা পেয়ে গেছি, সেম ভাবে আমরা বিটা গামাও বের করতে পারবো। ধরো আমি এবার নিলাম 2 আর √3 কে, তাহলে 2 আর √3 লব্ধি কি হইতে হবে? অবশ্যই এদিকে হইতে হবে। ধরো 2 আর √3 লব্ধি যদি আমি ধরি কিউ, সেটা অবশ্যই 1 এর সমান এবং বিপরীতমুখী হইতে হবে, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? কিউ যেহেতু 2 এবং √3 এর লব্ধি, তাহলে আমি লিখতে পারি যে q² = 2² প্লাস √3 এর স্কোয়ার প্লাস 2 × 2 × √3 কত? 2 আর √3 এর মধ্যবর্তী কোণ কত? বিটা। তাহলে কস বিটা, তাই তো? এবং যেহেতু এদের লব্ধি হবে কার সমান? অপর যেটা বল রয়েছে ওটার সমান, তাইলে কিউ এর ভ্যালু কত হবে? কিউ এর ভ্যালু হবে 1। ঠিক আছে, তাহলে কিউ এর জায়গায় বসায় দিলাম 1²। এদিকে 2 এর স্কোয়ার হচ্ছে 4, √3² মানে 3, এখানে কত হয়? 4 √3 cos বিটা। ঠিক আছে, তাহলে আবার কি করলাম? 4 √3 cos বিটাটাকে এক পাশে রেখে দিলাম, বাকি সবকিছু এক পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে 1 - 4 + 3 কত ছিল? 7। ঠিক আছে, তাহলে cos বিটা সমান কি আসে? cos বিটা সমান 1 - 7 মানে হচ্ছে -6, নিচে আসতেছে 4 √3। 4 আর 6 কাটলে, 2 দিয়ে কাটলে কি হয়? এখানে 2, এখানে 3, তাই তো? আবার √3 কে 3 দিয়ে কাটলে কি হয়? শুধু √3। তাইলে পুরাটা কি আসে? -√3/2। ঠিক আছে, তাইলে বিটা সমান আমরা কি বলতে পারি? বিটা সমান কি লিখতে পারি? কজ ইনভার্স -√3/2 বলতে পারি? পারি। তাহলে বিটার ভ্যালু কত আসে? বিটার ভ্যালু আসে হচ্ছে কজ ইনভার্স -√3/2, সেটা হচ্ছে 100, মনে হয় 150 ডিগ্রি, তাই না? ক্যালকুলেটরে দিয়ে দেখো, সম্ভবত 150 ডিগ্রি হওয়ার কথা। ঠিক আছে,
তাহলে আলফা পাইছি, বিটাও পেয়ে গেছি, তাই না? আর কে বাকি রইলো? বাকি রয়েছে গামা। এখন গামা কি আবার লব্ধি দিয়ে বের করার দরকার আছে? এই পয়েন্টের টোটাল ভ্যালু কত, 360 না? তাহলে গামা কি হবে, 360 মাইনাস আলফা মাইনাস বিটা, তাই তো? তাহলে সুতরাং গামা সমান আমরা লিখতে পারি কি, 360, 360 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে 360 ডিগ্রি মাইনাস আলফার ভ্যালু কত ছিল, 120 ডিগ্রি মাইনাস বিটার ভ্যালু কত ছিল, 150 ডিগ্রি। তাহলে কত হয়, 360 মাইনাস 100, সরি 270, তাই তো? তার মানে 360 মাইনাস 270 মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে? ইজি না ম্যাথটা? বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখানে কোন কনসেপ্ট আমাদের কাজে লাগছে? এই যে তিনটা বল সাম্যাবস্থায় থাকলে এদের যে কোনো দুটা বলের লব্ধি তৃতীয় বলের সমান ও বিপরীতমুখী হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা এখানে এসে আমাদের কাজে লাগছে। ঠিক আছে? তুলে ফেলো, তোলা হইলে বইলো। হয়েছে। ওকে, তাহলে পরেরটা যাই। পরেরটা কি বলতেছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে ও এ, ও বি, ও সি বরাবর যথাক্রমে পি, কিউ, আর বলগুলা আছে, কাজ করতেছে। ঠিক আছে, তারা ভারসাম্য সৃষ্টি করলে দেখাও যে এসব লাভ। ঠিক আছে, তাইলে একটা ত্রিভুজ নিয়ে নেই। ত্রিভুজের নাম কি? ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। হ্যাঁ, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র মানে কি? পরিকেন্দ্র মানে হচ্ছে শীর্ষবিন্দু দিয়ে শীর্ষ তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যায়, তাই তো? মানে এরকম একটা বৃত্ত যদি আঁকি, সেই বৃত্তটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত, তাই না? এখন পরিবৃত্তের যেখানে কেন্দ্র, সেটা হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে, এখন ওরা কি বলতেছে, চিত্রটা বড় করে দেখাই। ওরা বলতেছে পরিকেন্দ্রটা হচ্ছে ও। ঠিক আছে, ত্রিভুজটা আমি একটা নাম দিই, ধরো এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। ওকে, তাহলে দেখো তো কোন দিক বরাবর কে কাজ করতেছে। এই যে ও এ বরাবর কাজ করতেছে কে, টি, তাই তো? তাহলে ও এ আমি আঁকলাম, এইদিকে কাজ করতেছে কে, টি। ওকে, তারপর ও বি বরাবর কাজ করতেছে কিউ। তাহলে এই যে আঁকলাম ও বি, এই বরাবর কাজ করতেছে কিউ। তাহলে বাকি রইলো ও সি, ও সি বরাবর কে কাজ করতেছে আর। ঠিক আছে, তাহলে আমাদের লামির সূত্র বসানোর জন্য আমরা তিনটা বল তো পেয়ে গেছি, তাই না? যদি তিনটা বল পেয়ে যাই, তাইলে বসায় দিলাম এই সূত্র। তো কি হবে, পি বাই কিউ বাই আর হচ্ছে আর বাই, তাই তো? তাহলে পি এর নিচে কি হবে, সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। কিউ এর নিচে হবে সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এবং আর এর নিচে হবে সাইন পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে বলো তো সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণটা এখানে কত?
সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ বিওসি, তাই না? কোণ বিওসি। তারপর পি এবং আর এর মধ্যবর্তী কোণটা কত? পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এওসি, তাই তো? কোণ এওসি। তারপর আর এর নিচে কি? সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? এ ও বি। এ ও বি। ওকে। এবারে 9-10-এ ছোট একটা জ্যামিতির প্রমাণ করছিলাম যে কোন বৃত্তস্থ ত্রিভুজের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল। করছিলাম। ত্রিভুজের না, যে কোনো বৃত্তের জন্যই। এটা কি মনে আছে তোমাদের? এটা পড়ছিলা ভালোভাবে? এই পড়ছো? না পড়লে বুঝাই দিব, বলো। আমরা কথা বলতে হবে তো। হ্যালো। বুঝাই দাও। আচ্ছা, ধরো এটা একটা বৃত্ত। হুম। এবং বৃত্তের উপর আমি যে কোনো একটা চাপ নিলাম। ধরো এটা হচ্ছে আমার এ বি চাপ। চাপ মানে তো বোঝো, তাই না? চাপ না মানে যা আর কি, যে বা যা যাই হোক, যা এ বি। হ্যাঁ, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে। এখন এই যে এ বি যা এর উপর আমি যদি ও থেকে একটা কোণ আঁকি, তাহলে কোণটা কত হবে? মানে এই কোণটা, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা কত? এ ও বি না? এ ও বি তো। এই এ ও বিটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কি বলবো? কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে। আবার আমরা যদি এই এ বি এর বাইরে যে কোনো বিন্দু নেই, এখানে 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 যে বিন্দুই নেই না, ধরো এই একটা বিন্দুতে, ধরো এটা সি বিন্দু, আমি এই একটা কোণ নিলাম। হ্যাঁ, তাহলে এই যে এসিবি, এসিবি, হ্যাঁ, এসিবিটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ কি বোঝা গেছে? যে কোনো একটা সার্কেল, সেটার কেন্দ্র হচ্ছে এখানে ও, আমি এখানে যে কোনো একটা যা নিলাম, এ বি। হ্যাঁ, এখন এ বি এর দুইটা বিন্দু থেকে আমি ও, ও বিন্দুতে বা কেন্দ্রে দুইটা রেখা আঁকলে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। আর আমি এই এই কেন্দ্র ছাড়া বৃত্তের পরিধিতে যে কোনো একটা বিন্দু নিয়ে সেখানে দুইটা রেখা আঁকলে ধরো যে কোণটা হবে, এটাকে আমরা বলতেছি কি? বৃত্তস্থ কোণ। ঠিক আছে। এটা এভাবেই হোক বা এরকমও যদি হয়, ধরো এটা এ বি, এটা ও, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই তো? ধরো সি বিন্দু আছে এখানে, আমি এখানে মিলাইলাম, এটাও হচ্ছে কি? এটা বৃত্তস্থ কোণ। আর ও বিন্দুতে বা কেন্দ্রে যেটা হয়েছে ওটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ কি, এই দুইটা জিনিস ক্লিয়ার? হ্যাঁ, হ্যালো। এটা ঠিক। আচ্ছা, এটা যদি বোঝো তাহলে এখন আমি প্রমাণ করে দেখাচ্ছি না, বাট একটা জিনিস মাথায় রাখো যে কেন্দ্রস্থ কোণ, মনে রাখো কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কি হয়? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা অবশ্যই একই জায়ের উপর হইলে। ঠিক আছে। একই জায়ের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ধরো তুমি এরকম যদি বলো যে আমি এই একটা বৃত্ত নিচ্ছি, এটা হচ্ছে আমার এ বি যা, এটা হচ্ছে
ও বিন্দু, এটা আমার বৃত্তস্থ, সরি কেন্দ্রস্থ কোণ। এবং আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি সি, এখান থেকে আমি এখানে জয়েন করছি, এটা হচ্ছে আমার সি বিন্দু, সরি সি কোণ। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি বলতে পারবো? কেন্দ্রস্থ কোণ মানে কোণ ও, সরি কোণ এ ও বি হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 ইন্টু বৃত্তস্থ কোণটা কত, এ সি বি। ঠিক আছে, কিন্তু যদি এমন বলো যে এটা এ বি যা, এখান থেকে ওতে এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ, আর এখানে আমি আরেকটা যা নিছি সিডি, ওইখান থেকে আমি বৃত্তস্থ কোণ নিছি ধরো সিডি ই, হ্যাঁ, এখানে কিন্তু তুমি বলতে পারবা না যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দিকে, কারণ কি এগুলা দুইটা ডিফারেন্ট যা, এ বি আরেকটা যা, সিডি আলাদা যা। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, শুধুমাত্র কি ক্ষেত্রে, যদি একই জায়ের উপর, দেখো এই বৃত্তস্থ যে কোণটা, এটা এবি জায়ের উপর দাঁড়ায় আছে না, সরি কেন্দ্রস্থ কোণটা, আবার যে বৃত্তস্থ কোণটা আছে সেও কার উপর দাঁড়ায় আছে, এবি জায়ের উপরই দাঁড়ায় আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো যে একই জায়ের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, আমি আলাদা একটা পেজ নিয়ে এই জিনিসটা একটা বেসিক কনসেপ্ট হিসেবে আলাদা করে রাখি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বোঝা গেছে? কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ বোঝা হ্যাঁ, গেছে? হ্যাঁ বুঝেছি। ওকে, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যদি বোঝা যায়, তাহলে এই আমাদের এই চিত্রটায় দেখো তো, এখানে আমি যদি বিসি, বিসিটাকে একটা যা হিসেবে ধরি, তাহলে বিসি এর উপর কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? কেন্দ্রস্থ কোণ বি ও সি না, এই যে এটা বি ও সি হচ্ছে বিসি এর উপর কেন্দ্রস্থ কোণ। আবার সেম বিসি এর উপর এ হচ্ছে পরিধিস্থ কোনো একটা বিন্দু, এবং সেখানে আমি রেখা কানেক্ট করার পরে বি এ সি কোনটা পাইছি, বা এই এ কোনটা পাইছি, তাই তো? তাহলে আমি এ কোনটাকে বলতে পারি বৃত্তস্থ কোণ, বি ও সি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, তাই তো? আর বিএসি, বিএসি কি, বিএসি হচ্ছে একটা বৃত্ত আছে আমার, হ্যাঁ, এই যে পরিবৃত্ত বাইরের যে ডটেড বৃত্তটা, এটা দেখো, এই বৃত্তের ওপর বিসি একটা যা, তাই তো? এখন বিসি এর উপর বৃত্তস্থ কোণ কোনটা? ও বিন্দুতে বি আর সি কে কানেক্ট করলে যেটা হচ্ছে ওটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই না? তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি, তাই তো? তার উপর বিসি এর উপর। ঠিক আছে, কোনটা কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ বুঝছো তো? আবার আমি যদি নেই এসি যা, তাহলে বলো তো কেন্দ্রস্থ কোণ কোনটা? এ সি যা এর জন্য কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তাড়াতাড়ি। আরেকবার কোনটা কোনটা? এসি, এসি যা আছে না, এসি যা এর জন্য কেন্দ্রস্থ কোণ কি? এওসি। হ্যাঁ, আর বৃত্তস্থ কোণ? এ বি সি। গুড, তাহলে
এসি জ্যায়ের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি। তারপরেরটা জয়িতা বলবা। এ বি জ্যায়ের জন্য, এ বি জ্যায়ের জন্য কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা? হ্যালো, হ্যালো। এত সময় নিলে তো হবে না। এবি জ্যায়ের জন্য কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন হবে, তার মানে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই তো? আর বৃত্তস্থ কোণ কোনটা? এ সি বি। ঠিক আছে। Okay. তাহলে এবার আমাদের বলো তো কি জানতাম আমরা, যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? কেন্দ্রস্থ কোণ সমান 2 বৃত্তস্থ কোণ। তার মানে আমরা বলতে পারি বিওসি সমান কি 2 বিএসি, এওসি সমান 2 এবিসি, তেমনি ভাবে এওবি সমান 2 এসিবি। ঠিক আছে। তার মানে কি এই সবগুলো আমরা এখন এখানে রিপ্লেস করে দিব। ঠিক আছে। তাইলে টি বাই সাইন বিওসি মানে কি 2 বিএসি। বিএসি মানে কি, মানে কোণ এ, তাইলে লিখতে পারি 2 এ। ঠিক আছে। সেম ভাবে কিউ বাই সাইন এওসি, এওসি মানে 2 এবিসি, এবিসি কি কোণ ডি, তাহলে সাইন 2 বি। ঠিক আছে। আর আর এর নিচে সাইন এ ও বি, এ ও বি ইকুয়ালস টু 2 এসিবি, এসিবি মানে হচ্ছে এই যে কোণ সি, তাইলে 2 সি। বোঝা গেছে একটু? এটা যদি হয় তাহলে দেখো তো সবগুলা সাইন 2 এর সূত্র আছে, সবগুলাতে আমরা ঠিক ঠিক। টু টু সাইনে কজে বসাইতে পারি না? টি বাই 2 সাইনে কস এ, তারপর কিউ বাই 2 সাইন বি কস টি, আর আর বাই 2 সাইন সি কস সি। বোঝা গেছে? এখন দেখো সবগুলার নিচে 2 2 2 আছে, তাহলে সবগুলা বাদ দিয়ে দিলে হচ্ছে 2 2 2, সব বাদ। এতটুকু বুঝছো? তাহলে কি থাকতো, সাইন বি, সাইনে পি বাই সাইনে কজ এ, কিউ বাই সাইন বি কস বি, আর আর বাই সাইন সি কস সি। ঠিক আছে। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ দিদি, বুঝা গেছে। আচ্ছা, এতটুকু বোঝা গেলে এই যে ওই সূত্রটা মনে আছে, কস সি সমান, ওই যে এরম সূত্র ছিল না, কস এ সমান কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 বিসি, তাই তো? তারপর কস বি সমান কি, কস বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 এসি। আর কস সি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 এবি। এগুলা তো জানি, তাই না? এগুলা জানি না? এগুলা জানি, সাথে আরেকটা জিনিসও আমরা জানি। আহ এটা জানি, সেটা এখানে লিখে দেখো। এটা হ্যাঁ জানি না দিদি। আমরা, ত্রিভুজের সাইন সূত্র এ বাই সাইন এ, বি বাই সাইন বি, তারপর সি বাই সাইন সি সমান হচ্ছে 2 আর। এটা জানি। তাহলে এখান থেকে দেখো তো আমরা আলাদা করে নিয়ে লিখতে পারি যে এ বাই সাইন এ সমান হচ্ছে কি 2 আর, লিখতে পারি না? তাহলে এখান থেকে সাইন এ সমান কি লেখা যায়, 2 আর বাই, সাইন এ সমান লেখা যায়, সরি 2 আর না, a/2 আর, তাই তো? লেখা যায় না? লেখা যায়।
এটা কি লেখা যায়? এই যে এ বাই সাইন এ, আর এখান থেকে 2r নিলাম, নিয়ে আমরা কি লিখলাম? সাইন এ সমান এ বাই 2r। সেম ভাবে আমরা কি লিখতে পারি? সাইন বি সমান বি বাই 2r। আবার লেখা যায় কি সাইন সি সমান সি বাই 2r। তাহলে আমরা সাইন এ সাইন বি সাইন সি এর ভ্যালু পাইছি, এদিকে কজ এ কজ বি কজ সি এর ভ্যালু আমরা পাইছি, তাই তো? তাইলে এই সবগুলা এখানে বসাই দিই। ওকে, এখানে পি থাকলো। সাইন এ কি পাইছি? সাইন এ পাইছি এ বাই 2r, এই তো, এ বাই 2i আর। আর কজ এ কি পাইছি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2bc, ঠিক আছে? ইন্টু আবার কিউ বাই সাইন বি সমান কি পাইছি? বি বাই 2r, স্মল বি ডিভাইডেড বাই 2r। আবার কস বি সমান কি পাইছি? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac, তাই তো? আবার আর এর নিচে সাইন সি সমান কি পাইছি? সি বাই 2r। আর কস সি সমান কি পাইছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। বোঝা গেছে? এখন দেখো তো, এই সব জায়গায় 2r 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 সেম জায়গায় সেম ভাবে আছে, তাই না? তাহলে এই সবগুলাকে আমরা বাদ দিতে পারি। এখানে 2r 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 বাদ। আবার এখানে দেখো তো 2 2 2 সেম আছে, বাদ দিয়ে দিতে পারি না? পারি, পারি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলা বাদ টাদ দিয়ে দেখো তো কি আসে। আহ, এখানে আসে পি বাই এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কত? বিসি। তারপরে কিউ বাই বি ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এসি। তারপর আর ইন্টু, সরি, আর ডিভাইডেড বাই সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এবি, তাই তো? কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি আছে দেখো তো, পি বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? মানে আমাদের এখানে লাগবে একটা স্কোয়ার, তাই না? এ স্কোয়ার লাগবে, এখানে লাগবে বি স্কোয়ার, এখানে লাগবে সি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা চলো এই স্কোয়ার গুলা বসায় দিই। এখন এখানে যদি এ স্কোয়ার লিখি, তার মানে কি একটা এ ছিল, আমরা আরেকটা এ দিয়ে গুণ করছি, তাই তো? তাহলে এক্সট্রা একটা এ দিয়ে যেহেতু গুণ করছি, এক্সট্রা একটা এ দিয়ে আমাদের ভাগও করা লাগবে, ঠিক আছে? সেম ভাবে এখানে বি ছিল, আমরা বি স্কোয়ার লিখে ফেলছি, তার মানে আমরা আরেকটা বি এনে গুণ করছি, তাহলে আরেকটা বি দিয়ে ভাগ করতে হবে। সেম সি আর একটা নিয়ে আসছি, আরেকটা সি দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে এটা? কি করছি? একটা করে জিনিস আনছি, গুণ করছি, আবার ভাগ করছি, তাহলে জিনিসটা কি থাকতেছে? সেম থাকছে। ওকে, তাইলে এবার দেখো তো সবগুলার নিচে এখানেও এবিসি, এখানেও এবিসি, এখানেও এবিসি আছে, তাহলে তিনটাই আমি বাদ দিয়ে দিতে পারি না? এবিসি 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 বাদ, বলতে পারি? তাহলে কি থাকতেছে? তাইলে হচ্ছে আমাদের যেটা করতে বলছে এটা চলে আসে। মানে কি আসে? পি বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই
বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝছে? এটা কি বোঝা গেছে? ভালোই কিন্তু ঝামেলা ছিল, তাই না? প্রথমে কি নিয়ে ঝামেলা হয়েছে? প্রথমে ঝামেলা হয়েছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ নিয়ে। তারপর সাইনে সাইন বি, কজে কস বি, এগুলার ভ্যালু নিয়ে। আর লাস্টে এসে আবার কি করা লাগছে? স্কয়ার আনতে হইতো, তাই আমরা একটা দিয়ে গুণ করছি, আবার ভাগ করছি। ঠিক আছে? বোঝা গেছে এই ম্যাথটা? বুঝছো? হ্যাঁ, বুঝে। তুলে নিবা? তুলে নাও। দিদি হয়েছে। আচ্ছা, তাহলে পরের ম্যাথে চলে যাই। কি বলতেছে? এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। একটা বৃত্ত আঁকি, একটা চতুর্ভুজ আঁকি। একটা বৃত্ত, বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ, তাই তো? ধরো এরকম একটা চতুর্ভুজ। একটা এ, বি, সি, ডি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে কি হয়েছে? এবি এবং এডি বরাবর যথাক্রমে এক্স ও ওয়াই বলদ্বয় কাজ কাজ করতেছে। এবি বরাবর কে কাজ করতেছে? এক্স। আর এডি বরাবর কে কাজ করতেছে? ওয়াই। তাই তো? তারপর কি বলছে? সি হতে এ এর দিকে সি এ বরাবর ক্রিয়ারত জেড বলটি তাদের সমতা রক্ষা করে। সি থেকে এ এর দিকে, সি থেকে এ এর দিক কোনটা? এটা। এদিকে কাজ করতেছে কে? জেড বল। এখন আমরা ওই যে জানতাম না যে আমরা যে কোনো কিছু হিসাব করতে হলে কি হইতে হবে, মানে যে বিন্দুটায় কাজ করতেছে সেগুলা থেকে হয় সবগুলা বের হইতে হবে, না হলে সবগুলা ঢুকতে হবে। এখন দেখো তো, এ বিন্দু থেকে এক্স আর ওয়াই বের হচ্ছে, বাট জেড এসে ঢুকতেছে। তার মানে জেডটাকে আমরা কি করব? এদিকে এক্সটেন্ড করে এদিকে বের করে দিব, তাই না? বোঝা গেছে? এখন কি বলতেছে? এই জেড বলটা দিয়ে এরা সমতা রক্ষা করতেছে। আমাদের দেখানো লাগবে কি এক্স বাই সি ডি বিসি এসব এসব। ঠিক আছে, দেখানো লাগবে। এখন দেখো তো, তিনটা বল আছে না? তিনটা বল আছে। তিনটা বল থাকলে আমরা এখানে কি করব? লামির সূত্র বসাতে পারবো না? তাহলে লামির সূত্র কি বলবে? এক্স বাই সামথিং, ওয়াই বাই সামথিং, আর জেড বাই সামথিং। এক্স বাই কি হবে? সাইন ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ। ওয়াই বাই হবে সাইন এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ। আর জেড বাই হবে সাইন এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ, তাই তো? এখন দেখো তো, এক্স বাই সাইন ওয়াই আর জেড এর মধ্যবর্তী কোণ কোনটা? এই কোণটা, তাই না? এই কোণটাকে কি লেখা যায়? এই পুরাটা তো একটা স্ট্রেট লাইন, তাই না? এখন এই কোণটা ধরো আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা ওই কোণটাকে, বাইরের কোণটাকে কি লিখতে পারি? বাইরের কোণটাকে আমরা লিখতে পারি 180 মাইনাস ডিএসি,
তাই না? যেহেতু এটা আমার প্রশ্নের ভেতরের কোণ, ডিএসি কোণটা আমাদের প্রশ্নের ভেতরের কোণ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 180 মাইনাস কোণ ডি এ সি, তাই তো? তারপর ওয়াই বাই কি বলছে? ওয়াই বাই সাইন এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ, মানে এই কোণটা। তাহলে ধরো এই কোণটা আমাদের জানা, এই যে ভেতরের ছোট কোণটা, তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি? 180 মাইনাস ডিএসি, তাই না? লিখে দাও। কি লিখলাম? 180 মাইনাস ডিএসি, ঠিক আছে? আর লাস্টে কি? জেড বাই সাইন এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কোনটা? এই পুরাটা। তাহলে বিএডি, সাইন বি এ ডি, ঠিক আছে? এবার সাইন 180 মাইনাস থিটা মানে কি? পাই মাইনাস থিটা মানে সাইন থিটাই। এগুলা কি হচ্ছে? সাইন এক্স বাই সাইন ডিএসি ইকুয়ালস টু ওয়াই বাই সাইন ডিএসি এবং জেড বাই সাইন বি এ ডি, তাই তো? এতটুকু বুঝছো? এতটুকু কি বুঝছো? বুঝেছি। আচ্ছা, তুলে ফেলো একটু। তোলা হইলে বইলো। হয়েছে। তাইলে এবার আমাদের এই সূত্রটা মনে আছে যে এ বাই সাইন এ সমান হচ্ছে বি বাই সাইন বি সমান হচ্ছে সি বাই সাইন সি সমান 2r, তাই তো? ত্রিভুজের সাইন সূত্র। তো এখান থেকে আমরা যদি এই পার্ট আর এই পার্টকে আলাদা করে নিয়ে লিখি, তাহলে কি লেখা যায়? এ বাই সাইন এ সমান হচ্ছে 2r, তাই তো? অথবা সাইন এ সমান আমরা লিখতে পারি কি? এ বাই 2r। তার মানে দেখো তো, এখানে জিনিসটা কেমন ছিল? এরকম ত্রিভুজ, তাই না? এটা এবিসি, এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। তাহলে কোন এ এর সাইন অনুপাতের জন্য কি হয়েছে? ওটার বিপরীত বাহু যেটা, এই যে এ বাহুটা, বিপরীত বাহু ডিভাইডেড বাই 2r, তাই তো? তাহলে সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না? তাহলে ধরো আমি সাইন ডিএসি নিলাম, তাই না? তো সাইন ডিএসি সমান কি হবে? বিপরীত বাহু সাইন ডিএসি এর বিপরীত বাহু কোনটা? ডিএসি এর বিপরীত বাহু ডিসি না, বা সিডি, এটা না? সাইন ডিএসি এর বিপরীত বাহু হচ্ছে সিডি, ডিভাইডেড বাই কি হবে? হবে 2r। বোঝা গেছে? এই জিনিসটা বুঝছো কিভাবে আসছে? এরকম যদি হয় তাহলে এটা বসায় দেই। এক্স বাই সাইন ডিএসি মানে কি? ডিএসি এর বিপরীত বাহু ডিভাইডেড বাই টুয়াইস আর। ডিএসি এর বিপরীত বাহু কোনটা? এই যে, এই যে ডিএসি কোণ, এটার বিপরীত বাহু কোনটা? ডিসি, তাই তো? বা সিডি। তাহলে এটার বিপরীত বাহু মানে সিডি ডিভাইডেড বাই 2r, ঠিক আছে? সেম ভাবে ওয়াই বাই সাইন বিএসি, তাই তো? বিএসি, সাইন বিএসি মানে কি? সাইন বিএসি কোণের বিপরীত বাহু বাই 2r। বিএসি কোণের বিপরীত বাহু কোনটা? এই যে বিসি বাই 2r, বিসি বাই 2r।
আর এটা ছিল বি এর ডি। বি এ ডি ছিল, তাই না? এখন বি এ ডি এর বিপরীত বাহু কোনটা? আমি যদি এই দিক বরাবর একটা লাইন আঁকতাম, মানে এই যে বিডি, এটা যদি যোগ করে দেই, এই যে বি আর ডি কে যোগ করে দিলাম, তাহলে দেখো তো এ বি ডি একটা ত্রিভুজ হয়েছে না? তাহলে বি এ ডি, এই বি এ ডি পুরাটার বিপরীত বাহু কোনটা? বিডি, তাই তো? তাহলে কি লেখা যায়? বিডি মানে বিপরীত বাহু ডিভাইডেড বাই 2r। বুঝছে? এখন দেখো তো তাইলে, এই যে 2r, 2r, 2r বাদ, তাই তো? তার মানে এই যে বাদ চলে গেল। তাহলে এখন যা আছে ওটাকে আমরা কি লিখে ফেলতে পারি না? কি লিখতে পারি? এক্স বাই সিডি ইকুয়ালস টু ওয়াই বাই ডিসি ইকুয়ালস টু জেড বাই বি ডি। বুঝছে? বোঝা গেছে এটা? কি হয় তাইলে? সাইন কোন একটা কোণ সমান হচ্ছে সাইন, ওই কোণ, সাইন যে কোনো একটা কোণ সমান হচ্ছে ওই কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই 2r। ওকে, এই ম্যাথটা বোঝা গেছে? ম্যাথটা কি বোঝা গেছে? এই হ্যাঁ। ম্যাথটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে পরের ম্যাথে দেখ। এই ম্যাথটা আগে একবার করাইছি, এটা অল্প একটু চেঞ্জ। এটা তোমরা করবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট একটু বোঝাই। কি বলছে? এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্তে একটি উলম্ব দেয়ালে আটকানো আছে এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে যুক্ত আছে। গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখাও রশিদ টানা। এই যে মনে আছে, এরকম একটা, এরকম একটা দেয়াল ছিল, এরকম একটা দেয়াল ছিল, তার সাথে এরকম একটা গোলক ছিল। হুম। আর এখান থেকে একটা রশি এই গোলকের উপর এরকম বাঁধা ছিল, ঠিক আছে? সেটা কি বরাবর কাজ করতেছিল? এই কেন্দ্র বরাবর কাজ করতেছিল। এটার ওজন ছিল ডাব্লিউ, যেটা নিচ দিয়ে কাজ করতেছিল। আর এটার প্রতিক্রিয়া বল এদিকে আর কাজ করতেছিল, তাই তো? এদিকে কাজ করতেছিল টি। হ্যাঁ, এটার এই যে গোলকটা, গোলকের ব্যাসার্ধ ছিল কত? ব্যাসার্ধ ছিল এ। আগের বার রশির দৈর্ঘ্য ছিল, আগের বার রশির দৈর্ঘ্য কি ছিল? এল ছিল না? কিন্তু এবার দেখো কি বলছে, এ দৈর্ঘ্য বিশিষ্ট সুতা। তাহলে এবার রশির দৈর্ঘ্য কি? এবার রশির দৈর্ঘ্য হচ্ছে এ। ঠিক আছে? এই যে দেখো উপরে ম্যাথ করা আছে, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটায় জাস্ট এই যে এল এর জায়গায় এবার কি দিয়ে দিছে? এ দিয়ে দিছে। ঠিক আছে? তাহলে এই ম্যাথটা তোমরা করতে পারবা না? কি হবে? এই যে এখানে এরকম নিবা ডাব্লিউ বাই সাইন টি বাই টি এবং আর এর মধ্যবর্তী কোণ, টি বাই সাইন ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। সেম ভাবে সবকিছু সেম হবে, জাস্ট এল এর জায়গায় বসবে আলফা, তখন ক্যালকুলেশনটা আর একটু ছোট হয়ে আসবে। ঠিক আছে? বোঝা গেছে? এটা করতে পারবা? এটা করতে পারবা? ট্রাই ট্রাই করলে পারবো মেবি। ট্রাই করলে পারবো না, এটা পারা লাগবে, কারণ এটা আমি করাই দিচ্ছি। এটা যদি না পারো তাইলে আমার বোঝা লাগবে যে হয় আমি পড়াইতে পারি নাই, আর না হলে তোমরা মনোযোগ দাও নাই। আচ্ছা ঠিক আছে, করবো, এটা করে পাঠাবো। ওকে।
তাহলে এটা হোমওয়ার্ক থাকতেছে, পরেরটা চলে যায়। রম্বস আকারের একটি সুষম পাতের। দিদি, হ্যাঁ বলো। আসলে হচ্ছে আমি রুমে আটকাই গেছি তো। সো এর আগে মানে এই ম্যাথের আগের ম্যাথটাতে আমি আসলে কনসেন্ট্রেট করতে পারিনি। এই ম্যাথটায় হ্যাঁ, মানে যে এখানের যে ক্যালকুলেশনটা। আচ্ছা, এখানে ক্যালকুলেশনে বাকিটুকু হচ্ছে তুমি বুঝবা, দেখো কি হয়েছে। আচ্ছা, এক্স ওয়াই জেড গুলা কিভাবে পজিশন হয়েছে বুঝছো? জেড বল কি বলছিল, সি থেকে এ এর দিকে, সি এ বরাবর কাজ করতে, কিন্তু আমরা জানতাম কি, যে কোনো একটা বিন্দুতে যদি আমাদের অনেকগুলা বল থাকে তাইলে হয় সবগুলা বল ওই বিন্দু থেকে বের হইতে হবে, না হলে ওই বিন্দুতে এসে ঢুকতে হবে। কিন্তু এই যে ধরো এটা নাই, ধরো এই জায়গাগুলা নাই। হুম, হ্যাঁ, তাহলে এদিকে যদি জেড বলটা কাজ করে, তাহলে এ বিন্দুতে দেখো তো এক্স আর ওয়াই হচ্ছে এ বিন্দু থেকে বের হচ্ছে, বাট জেডটা এসে ঢুকতেছে। এটা তো আমরা করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, এরটাকে এদিকে এক্সটেন্ড করে এই সাইডে বের করে দিতে হবে, তাই না? তাহলে এখন আমরা এক্স ওয়াই জেড তিনটা বল পেয়ে গেছি। লামের সূত্র বসায় দেব। তাহলে এক্স বাই কি হবে, সাইন ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ, ওয়াই বাই হবে সাইন এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ, আর জেড হবে সাইন এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তাহলে এক্স বাই কি, সাইন, এই যে এক্স বাই হচ্ছে ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ, মানে এই কোণটা, তাই না? তাহলে এই কোণটা কি, 180 মাইনাস এই ছোট কোণটা বলা যায় না, ডিএসি, তাহলে 180 মাইনাস ডিএসি আমরা বলতে পারি। তারপরটা কি, ওয়াই বাই সাইন এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ, মানে এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ এটা। তো এটাকে আমরা কি বলতে পারি, 180 মাইনাস এই ছোট কোণটা, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, তাই না? তো এই ছোট কোণটা কি, বিএসি, তাহলে আমরা বলতে পারি 180 মাইনাস বিএসি। আর জেড বাই কি, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ, মানে এই পুরাটা, এই পুরা কোণটা কত, বিএডি। তাহলে 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটাই হয়। তো ওই হিসাবে পরেরটা বসাইলাম। এরপরে দেখো, এই যে ডান পাশে আমরা এই যে ত্রিভুজের সাইন সূত্র জানি না, এই যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান হচ্ছে কত, 2r। এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে এই প্রথম পার্ট আর লাস্টের পার্টটা নিলাম, যে এ বাই সাইন এ সমান 2r। হ্যাঁ, তাহলে এখানে থেকে সাইন এ কে আলাদা করে নিলে আমরা কি লিখতে পারি, এ বাই 2r লিখতে পারি, তাই না? এখন এই জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করব কিভাবে, এই যে ত্রিভুজটা দেখো, এটা যদি এবিসি ত্রিভুজ হয়, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, তাই তো? তার মানে আমরা সাইন এ সমান বলতে পারি কোণটার বিপরীত বাহু ডিভাইডেড বাই 2r। পারি না বলতে? সাইন কোন একটা পারি। কোণ সমান আমরা বলতে পারি কোণটার বিপরীত বাহু ডিভাইডেড বাই 2r। তাহলে দেখো তো, এই যে চিত্রে সাইন ডিএসি, যেটা ডিএসসি কে আমরা কি লিখতে পারি, ডিএসসি এর বিপরীত বাহু বাই 2r। তাহলে ডিএসসি এর বিপরীত বাহু কোনটা, এই যে সিডি, তাই না? তাহলে সাইন ডিএসসি সমান আমরা লিখলাম সিডি বাই 2r। ঠিক আছে, এই জিনিসটাই এখানে বসাইছি। সেম ভাবে দেখো, সাইন বিএসসি এর জন্য, বিএসসি সাইন বিএসসি মানে কি, বিএসসি এর বিপরীত বাহু, বিএসসি এর বিপরীত বাহু কোনটা, বিসি ডিভাইডেড বাই 2r। আবার সাইন বিএডি, তাহলে এই যে বিডি যদি আমরা কানেক্ট করি, তাহলে এবিডি ত্রিভুজে বিএডি কোণের বিপরীত বাহু কোণটা হয় বিডি, তাই না? তাহলে বিডি ডিভাইডেড বাই 2r। তো সবগুলোর নিচে 2r 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 সেম আছে, তাহলে 2r 2r সব বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলেই যেটা থাকে ওই answer। ঠিক আছে, আনসার না, ওইটাই দেখাইতে বলছে। বুঝছো? হ্যাঁ, এবার বুঝেছি। আজকে কি শেষ হবে আদৌ? পাঁচ, আরো 5 মিনিট।
এর মাঝে দুইটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, তিনটা ম্যাথ দেখানো লাগবে। এক কাজ করি, আচ্ছা করি, দেখি কি বলতেছে দেখো। রম্বস আকারের একটি সুষম পাতের একটি ধার সমান্তরালে এবং একটি কোণ 120 ডিগ্রি। তাহলে রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি ও কিউ বল ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে। পি কিউ, পি গ্রেটার দেন কিউ হলে প্রমাণ করো এটা। হুম, তাহলে একটা রম্বস আঁকি। ধরো এটা একটা রম্বস, এই হচ্ছে তার কর্ণ, তাই না? এখন রম্বস আকারের একটা সুষম পাত বলছে। এর মানে কি এই জিনিসটার একটা ওজন আছে, তাই তো? ওজনটা কত? ওজনটা হচ্ছে ডাব্লিউ। এবার কি বলছে, এটার একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? একটা কোণ কত? 120 ডিগ্রি, মানে নিশ্চয়ই এই বড় কোণটা 120 ডিগ্রি, তাই তো? তারপর এর কর্ণ বরাবর পি এবং কিউ কাজ করতে, মানে ধরো এই সাইডে কাজ করতেছে পি, এই সাইডে কাজ করতেছে কে, কিউ। এখন বলতে পারো এইদিকে কেন কাজ করতেছে, এইদিকে কেন কাজ করতেছে না? দেখো ডাব্লিউটা নিচের দিকে আছে, তার মানে ডাব্লিউটাকে ব্যালেন্স করার জন্য ওগুলোকে তো উপরের দিকে কাজ করা লাগবে, তাই না? আচ্ছা, পি এবং কিউ কাজ করতেছে এবং বলছে কি পি আর কিউ, পি হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে? এখন ধরো তাহলে পি এবং কিউ এর লব্ধি যদি এদিকে কাজ করে, সেই পি এবং কিউ এর লব্ধিটা কি হইতে হবে? ডাব্লিউ এর সমান এবং বিপরীতমুখী হইতে হবে, তাই না? তাইলেই তো এই জিনিসটা স্থির থাকবে, তাই না? তাহলে এইদিকে ডাব্লিউ কাজ করতে হবে, মানে এদিকে যদি পি এবং কিউ এর লব্ধি হয় সেটা ডাব্লিউ এর সমান হইতে হবে, তাই তো? আচ্ছা এই জিনিস বাদ দাও, আমরা লামের উপপাদ্য বসবো। হ্যাঁ, তাহলে দেখো তো, এই যে কোণটা, এই নাম দিয়ে দিচ্ছি এ বি, এ বি সি ডি। হ্যাঁ, তাহলে সি কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাই তো? এখন আমরা জানি না রম্বসের কর্ণ হচ্ছে এর শীর্ষবিন্দু, মানে শীর্ষবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় ওগুলাকে সমদ্বিখণ্ডিত করে যায়, তাই তো? তাহলে এই যে সি এ কর্ণটা হয়েছে, এর এই কোণটা কত হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি, আবার এই কোণটাও হবে 60 ডিগ্রি। ওকে, এখন এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজের মতো একটা জিনিস হয়েছে দেখো তো, এই যে ত্রিভুজটা, হ্যাঁ, এই ত্রিভুজের এই কোণটা কত? এই কোণটা, এটা 60 হইলে এটা হচ্ছে 90, তাহলে এটা কত হয়? এটা হয় 30 ডিগ্রি, তাই না? এটা বুঝছো? এই জিনিসটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আবার আরেকটা জিনিস তোমাদের মনে আছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এগুলো একদম ছোটবেলা 5-6 এর পড়া, মনে আছে না? সামান্তরিকের এই হ্যাঁ। যে কর্ণ এসি আর বিডি, এরা কি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এই যে এ, ধরো এই বিন্দুটা যদি ও হয়, তাহলে এ ও ডি, এই কোণটা কি হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি। আবার এই যে ধরো ডি ও সি, এটাও কি হবে? এটাও হবে 90 ডিগ্রি। সেম ভাবে বাকিগুলো 90 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে কোণ টোনের ঝামেলা গেল। এবার তাহলে দেখো আমরা লামের সূত্রটা বসাই। দেখো তো আমাদের প্রশ্নে কি আছে, খালি পি আছে আর কিউ আছে, তার মানে আমাদের ডাব্লিউ নিয়ে কাজ করার দরকার, ঠিক আছে? তাহলে পি বাই সাইন কি হবে? কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। আর কিউ বাই সাইন কি? পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? দেখো তো কোনগুলা বসায় দাও। পি বাই সাইন কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত বলো তো? কিউ কাজ করতেছে এই যে এইদিকে, হ্যাঁ, আর ডাব্লিউ এখানে, তাহলে এই জায়গাটা 90, এই জায়গাটা 30, তাহলে 90 + 30 না, 90 + 30, তাই তো? তারপর কিউ বাই সাইন পি
পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, তাই তো? পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত দেখো তো। এই যে এ ও বি, এটা কি? এতটুকু, এতটুকু তো হচ্ছে 90 ডিগ্রি, তাই না? আবার বি ও সি, এই যে পুরা কোণটা, এটাও 90 ডিগ্রি নিশ্চয়ই। এখন এই 90 ডিগ্রি এর মাঝে এতটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই বাকিটুকু কত? বাকিটুকু 60 ডিগ্রি, রাইট? তাহলে ডাব্লিউ আর পি এর মধ্যবর্তী কোণ কত হয়? 90 + 60, তাই তো? 90 + 60, ওকে। তাহলে এবার তো হয়েই গেল। পি বাই সাইন 90 + 30 মানে কত? সাইন 120। আর কিউ বাই সাইন 90 + 60 মানে কত? সাইন 150। এবার জাস্ট ভ্যালু বসাও। সাইন 120 মানে কত? সম্ভবত -√3/2, নাকি? দেখো তো। সাইন 120 হচ্ছে, হ্যাঁ, √3/2। আর সাইন 150 মনে হয় হাফ। আচ্ছা, এটা মাইনাস দুটো √3/2। হাফ। সাইন 150 হচ্ছে হাফ। হ্যাঁ, সাইন 150 হচ্ছে হাফ। তাহলে 2 আর 2 বাদ না? আর এইদিকে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, আচ্ছা ক্রস মাল্টিপ্লিকেশন পরে বলছি, 2 আর 2 বাদ তো। তাহলে কি আছে? পি/√3 সমান কিউ বাই, তো 1 থাকে, তাহলে শুধু কিউ, তাই তো? এই √3টাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে পি সমান কি আছে? √3 কিউ। এবার স্কোয়ার করে দাও, কি আসবে? p² = 3q²। বুঝছে? বোঝা গেছে? ইজি না ম্যাথটা? জাস্ট এই যে কোণের জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে ইজি। তাই তো? কোনটা কি বুঝছো? তাহলে পরেরটা দেখো। পরে এই ম্যাথটা বুয়েটে 3-4 সালে আসে, আবার মানে অনেকবারই আসে। দেখো কি বলছে। পি কিউ আর বলত্রয় একটা বিন্দুতে সাম্যাবস্থা সৃষ্টি করছে, ঠিক আছে? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ দেয়া আছে, পি এবং আর এর মধ্যবর্তী কোণ দেয়া আছে, দেখাও যে এটা। হুম, তাহলে এই হচ্ছে একটা বিন্দু, তার মাঝে এটা ধরো পি, পি এবং কিউ এর মধ্যবর্তী এটা কিউ, আর এটা ধরো আর। হ্যাঁ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? 120। হ্যাঁ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত? 150, ঠিক আছে? তাইলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বের করতে পারবা না? আর এটা যদি গামা হয়, বের করতে পারবা? তারপরে কি? তারপরে লামির সূত্র, সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, তারপর কিউ বাই সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ, আর আর বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এই তিনটা কোণের ভ্যালু বসায় দিলেই দেখবা এটা চলে আসতেছে। বোঝা গেছে? এটা করতে পারবা না? এটা হোমওয়ার্ক, বুঝছো? ওকে। পারবা এটা? করতে পারবা? এই গামার ভ্যালু কত হবে? 360 -120 -150, তাই তো? 360 মাইনাস 360 -120 -150। আচ্ছা, এরকম কি পসিবল যে জয়িতা তোমার এখানে, মানে তোমরা দুইজন যেহেতু একই বিল্ডিং এ আছো, জয়িতা তোমার এখানে এসে দুইজন একটা ডিভাইস থেকে ক্লাস করলা? ও, তোমার তো রুম লক হয়ে আছে। Sorry। আচ্ছা, এটা কি বোঝা গেছে এই ম্যাথটা? হ্যালো? জি দিদি, শোনা যাচ্ছে। বলছি যে এটা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি, এটা HW করবে। ওকে। আচ্ছা, এক কাজ করি, যে দুইটা ম্যাথ বাকি ওই দুইটা না করাই, জাস্ট হোমওয়ার্কটা দেখাই দিই, ঠিক আছে? ওই দুইটা নেক্সট দিন ওই দুইটা দিয়ে শুরু করে হচ্ছে পরে 8.3-তে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা থাকলো, এটা আচ্ছা হোমওয়ার্ক, ঠিক আছে। এটা হোমওয়ার্ক, এটা থাকলো। আর হচ্ছে এই ম্যাথটা দেখো কি বলছে। 60 কেজি ওজনের একটা বস্তু, সেটাকে দুইটি তার দিয়ে
দুইজন ব্যক্তি বহন করছে, ঠিক আছে। এই একটা ওজনের বস্তু, ধরো এই একটা বস্তু আছে, হ্যাঁ, এটার ওজন কত, 60 কেজি। হ্যাঁ, and এটা কি করতেছে, একজন এরকম ধরছে, এই যে দুইটা তার দিয়ে দুইজন ধরছে। হ্যাঁ, ধরো এইজন পি বলে টানতেছে, এইজন কিউ বলে টানতেছে, করার ফলে তার একটা সাম্যাবস্থায় আছে, তাই না? এখন কি বলছে, তারা তার দুইটি উলম্বের সাথে 70 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে দুইটা তার মানে পি তার আর কিউ তার উলম্বের সাথে, উলম্ব মানে কি, এই যে উলম্ব রেখা, এর সাথে 70 আর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো এটা হচ্ছে 70 ডিগ্রি কোণ, এটা হচ্ছে কত, 30 ডিগ্রি কোণ। তাহলে কি বলছে, এই যে দুইটার মান নির্ণয় করো, তাহলে এখানে কি হবে, লামের উপপাদ্য, ভেরি সিম্পল, তাই না? আচ্ছা, এই কোণটা কত হবে, এই যে পি আর 60 ডিগ্রি এর মধ্যবর্তী কোণ কত হবে, এই পুরোটা হচ্ছে 180, 180 মাইনাস 70, তাইলে এইটুক হচ্ছে 110। আবার এই পুরোটা হচ্ছে 180, তাইলে 180 মাইনাস 130, এইটুক কত, এইটুক হচ্ছে 150, তাই তো? আর ওপরের এই 70 + 30 মানে কত হয়ে যায়, এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হয়ে 100। যায় পুরা 100। তাইলে কি, লামের উপপাদ্য, পি বাই সাইন, এটা তো ডাব্লিউ ধরলাম, তাই না? ডাব্লিউ আর কিউ এর মধ্যবর্তী কোণ, কিউ বাই সাইন পি এবং পি, হ্যাঁ ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, আর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মানে কত, 60 না, সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তো এখানে সবগুলা সাইনের মানে কোণের ভ্যালু বসাবা, তারপর একবার পি আর আর নিবা, মানে একবার হচ্ছে এই পার্ট আর এই পার্ট নিবা, তারপর আরেকবার হচ্ছে এই পার্ট আর এই পার্ট নিবা, আলাদা আলাদা করে দুইটা বসাবা, দেখবা ভ্যালু চলে আসছে, ঠিক আছে। পারবা? হ্যাঁ, পারবা? পারবো হুম। হ্যাঁ, তাহলে এটা বাকিটা হোমওয়ার্ক, ঠিক আছে। আমরা হোমওয়ার্কে আর কি করবো, আমি তো বলেই দিয়ে দিচ্ছি সবগুলা। আর এই ম্যাথটাও আসলে পারবা করতে, জাস্ট আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ নিবা, দেখো এটাও হোমওয়ার্ক করবে, মানে অ্যাটলিস্ট ট্রাই করবে, পারবা আসলে, না পারলে কি বলছে, কোন একটা লম্বিক তলে 10 কেজি ওজনের একটা বস্তু, 10 কেজি ওজন মানে 10 কেজি ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তাই তো? 10 কেজি ওজনের একটা বস্তুকে 5 কেজি ওজনের আনুভূমিক বল, তাহলে 5 কেজি ওজনের আনুভূমিক বল কোন দিকে কাজ করবে, এই যে আনুভূমিক বরাবর এই সাইডে কাজ করবে 5 কেজি, তাই তো? ও, না না না, সরি সরি, 5 কেজি পুরোটা পড়ে নিন, সরি, 5 কেজি ওজনের একটি আনুভূমিক বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ, দাঁড়াও, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ, আচ্ছা না, সরি, 5 কেজি ওজনের আনুভূমিক বলটা কিন্তু ওই আনুভূমিক বরাবরই কাজ করতেছে, ঠিক আছে, এই সাইডে 5 কেজি ওজনের বলটা কাজ করতেছে। আবার আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ বল, তাহলে এই যে আনুভূমিক, এর সাথে আবার 60 ডিগ্রি কোণে কাজ করতেছে কে, এফ নামের একটা বল, এই এতটুকু কত, 60 ডিগ্রি। তারপর আবার এফ এর সাথে লম্বভাবে ক্রিয়ারত আর বল সাম্যাবস্থায়, এই যে এফ, এফ এর সাথে লম্বভাবে মানে 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে কে, আর বল। এই চারটা বল মিলে হচ্ছে ওরা সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে এইসব জিনিস, তাহলে কি করবা এখানে, একবার আনুভূমিক উপাংশ নিবা, সবগুলা আনুভূমিক উপাংশ নিয়ে কি হবে, আনুভূমিক উপাংশ 0 হবে, তাহলে এই যে 5 cos 0 প্লাস f cos 60 আর cos 90 প্লাস 60 আর 10 cos 270 মাস্ট বি, কোনগুলা অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছে না ক্লকওয়াইজ, এটা দেখে নিবা, তাই তো। তারপর আনুভূমিক উপাংশ 0 নিবা, তারপরে আরেকবার হচ্ছে উলম্ব উপাংশ 0 নিবা, ঠিক আছে।
উলম্ব উপাংশ সমান নিবা 0। ঠিক আছে, এই দুটা 0 নিলেই দেখবা একটা থেকে এটা আর একটা থেকে এটা চলে আসতেছে। ঠিক আছে, এটা ট্রাই করো, আশা করি পারবা। খালি কোনগুলা, বারবার বলতেছি, অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছ নাকি ক্লকওয়াইজ নিচ্ছ, এটা খেয়াল করে নিবা। ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক ট্রাই আছে, করবো যদি পারি তাহলে। পারবা পারবা, পারা লাগবে, এগুলা না পারলে সব, মানে বইয়ে অসংখ্য ম্যাথ আছে, সব ম্যাথ কি করতে পারবা? কিছু ম্যাথ তো বুঝে নিতে হবে। বইয়ে না, মানে ম্যাথ বানাইলে ম্যাথের তো শেষ হয় না, তাহলে সব ম্যাথ কি করতে পারবা? কিছু ম্যাথ ধরো এখন পরীক্ষায় তোমার করার বাইরের ম্যাথ চলে আসতো, তখন তো বুঝে বুঝে করা লাগবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এতটুকুই থাক। এই হোমওয়ার্ক মনে হয় 3টা না 4টা ম্যাথ জানি হোমওয়ার্ক দিছি, এগুলা কইরো, করে কালকে সকালে জমা দিবা।